বাংলার সংস্কৃতি, শিল্প এবং ঐতিহ্যের কথা উঠলে যে নামটি বিশেষভাবে উচ্চারিত হয় তা হল নদিয়া জেলার কৃষ্ণনগরের মাটির পুতুল। নিখুঁতভাবে কারুকাজ, বাস্তবসম্মত অভিব্যক্তি এবং অসাধারণ সৌন্দর্যের জন্য এই পুতুল শুধু বাংলার নয়, সারা দেশ এবং বিদেশেও পরিচিত। এক টুকরো সাধারণ মাটি যখন একজন শিল্পীর দক্ষ হাতে প্রাণ পায়, তখন সেটি শুধু পুতুল থাকে না, তা হয়ে ওঠে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার এক জীবন্ত প্রতিচ্ছবি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নিত্যানন্দ পাল। আচ্ছা, কত বছর ধরে মাটির পুতুল তৈরি করছেন? 15 বছর ধরে এসব লাইনের সঙ্গে যুক্ত আছি। যে ছোট থেকে আমাদের এই লাইনের সঙ্গে যুক্ত। আমাদের পাল বংশ তো, বাবা ঠাকুরদাদা ঠাকুর মাটির কাজই করতো, সেই কাজই ধরে রেখেছি এখনো পর্যন্ত। আচ্ছা, আপনি এই মাটির পুতুল তৈরি করার জন্য কি ধরনের মাটি ব্যবহার করছেন? এটা অ্যাকচুয়ালি দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে মাটিটা তৈরি করা হয়। বিভিন্ন ধরনের মাটি আছে, বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের মাটি ইউজ করা হয়। আচ্ছা, আর এই যে পুতুলটা যে তৈরি করছেন, এটা একটা সম্পন্ন করতে প্রায় কতদিন ধরে সময় লাগে? একটা মাল তৈরি করতে 2-3 দিন ধরে সময় লেগে যায়। আর প্রথম থেকে শেষ অবধি যে মাটির পুতুল তৈরি করা হচ্ছে, স্টেপগুলো যদি একটু বলেন। প্রথম থেকে বলতে এটা একটা মাস্টারপিস ডাইস আছে, ডাইসের মধ্যে মাটি ভরে সেটাকে এই অবস্থায় তোলা হয়। তারপরে এটাকে ফিনিশিং করে আস্তে আস্তে। আচ্ছা, কোন ধরনের পুতুল সবচেয়ে বেশি তৈরি করা হয়? কোন ধরনের বলে কোনো জিনিস নেই এখানে, মানুষ যেটা চাইবে সেটাই হবে। এই হচ্ছে ব্যাপার। আপনাদের এই পেশায় সবথেকে বড় সমস্যা কি রয়েছে? সমস্যা কোনো আয় উন্নতি নেই, উন্নতি নেই। মানুষ যেভাবে খাটে মানুষের প্রতি, এই শিল্পটার প্রতি, সেভাবে মানুষ পয়সা পায় না। কোনো রকম খেয়ে পরে বাঁচতে পারি আর কি, এই হচ্ছে ব্যাপার। কৃষ্ণনগরের মাটির পুতুলের ইতিহাস প্রায় 300 বছরেরও পুরনো। 18 শতকে নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বিভিন্ন অঞ্চল থেকে দক্ষ মৃৎশিল্পীদের কৃষ্ণনগরে নিয়ে আসেন। রাজদরবারে পৃষ্ঠপোষকতায় এই শিল্পের বিকাশ শুরু হয়। শিল্পীরা প্রথম দিকে দেবদেবীর মূর্তি তৈরি করলেও পরে তারা মানুষের দৈনন্দিন জীবন, কৃষিকাজ, গ্রামীণ সংস্কৃতি, লোকজ উৎসব, পশু পাখি এবং বিভিন্ন ঐতিহাসিক চরিত্রকে মাটির পুতুলের মাধ্যমে ফুটিয়ে তুলতে শুরু করেন। ধীরে ধীরে কৃষ্ণনগরের মাটির পুতুল তার বাস্তবধর্মী শিল্পশৈলীর জন্য দেশ বিদেশে বিশেষ পরিচিতি লাভ করে। কৃষ্ণনগরের মাটির পুতুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর জীবন্ত রূপ। প্রতিটি মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি, হাতের ভঙ্গি, পোশাকের সূক্ষ্ম নকশা সবকিছুই এত নিখুঁতভাবে তৈরি করা হয় যে দেখে মনে হয় যেন সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে। এখানে শুধু ধর্মীয় মূর্তি নয়, বরং একজন কৃষক, জেলে, ডাক পিয়ন, শিক্ষক, সাঁওতাল নৃত্যশিল্পী কিংবা বাজারের সাধারণ মানুষের জীবনও শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়। এই বাস্তবধর্মী উপস্থাপনায় কৃষ্ণনগরের মাটির পুতুলকে অন্য সব মৃৎশিল্পী থেকে আলাদা করেছে। শুভঙ্কর গোস্বামী। কত বছর ধরে এই পুতুল বিক্রি করছেন? মোটামুটি দোকানটা 65 বছর পুরনো আছে। আচ্ছা, কি ধরনের পুতুল সবচেয়ে বেশি বিক্রি করা হয়? এখানে আমাদের বেশিরভাগ হিউম্যান ফিগার যেগুলো আর কি হাতে তৈরি, সেইগুলোই বেশি চলে। কৃষ্ণনগরের যেগুলো বিখ্যাত আর কি। আচ্ছা, কোন সময় মাটির পুতুলের চাহিদা সবথেকে বেশি থাকে? দেখেন, সিজনারি বলতে আমাদের যেটা আর কি শীতকাল, ঠিক আছে, সেই টাইমে টুরিস্টরা ঘুরতে আসে, সেই টাইমে চাহিদাটা বেশি থাকে। আর তাছাড়া সারা বছর মোটামুটি টুকটাক বাইরে এদিক ওদিক মাল যায় আমাদের। রথের আগে থেকে? রথের আগে বলতে এই স্নান যাত্রার মধ্যেই, এখন এই যে রথের মেলা বসবে এই টাইমে কিছু কিছু যারা পাইকারি আমাদের কাছ থেকে মাল নেয় তারাও নিয়ে যায় বিক্রি করার জন্য। এই ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা কি? সমস্যা কিছুই না, আস্তে আস্তে এই লাইন থেকে সবাই সরে যাচ্ছে, কারণ জিনিসের দাম বাড়ছে ধীরে ধীরে, আর কাস্টমার টাকা দিতে পারছে না, যে কোনো জিনিসের মূল্য দিতে পারছে না, ঠিক আছে। জিনিসের দাম যে হারে বাড়ছে সে হারে কিছু করা যাচ্ছে না। এই পুতুলগুলি বাইরে কোথায় কোথায় যায়? আমাদের মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, কর্ণাটক সব জায়গাতেই যায়। আর আপনার কাছে মাটির পুতুল যে তৈরি হচ্ছে, মানে আমাদের কৃষ্ণনগরে যে মাটির পুতুল তৈরি করা হয়, সেটা কেন অন্যান্য জায়গার মাটির পুতুলের থেকে আলাদা? কারণ আমাদের কৃষ্ণনগরের কারিগরদের হাতের কাজ সবার সবার দিক থেকে আলাদা, কারণ তাদের কাজটা একটুখানি অন্যরকম। তারা যেসব কাজগুলো করে সেগুলো খুব নিখুঁতভাবে, খুব আদরভাবে, যত্নভাবে করে। আর আগে আর এখনকার যে পুতুল বিক্রি, তার মধ্যে কি কোনো পার্থক্য এসেছে? অবশ্যই এসেছে পার্থক্য আসার কারণ দেখেন, আমাদের বিভিন্ন জায়গায় এক একজন এক এক রকম মডেলার যারা কাজ করছে, ঠিক আছে, কম দামে জিনিস ছেড়ে দিচ্ছে, তো কিছু কিছু কারিগরেরও ক্ষতি হচ্ছে সেই কারণে, ঠিক আছে। ওই কারণে এইসব জিনিসের দিক থেকে সরে আসছে সবাই।
তবে একটি মাটির পুতুল তৈরি করা কিন্তু সহজ কাজ নয়। প্রথমে উপযুক্ত মাটি সংগ্রহ করে সেটিকে ভালোভাবে পরিষ্কার ও মাখানো হয়। তারপর শিল্পী কাঠ অথবা খড়ের সাহায্যে একটি কাঠামো তৈরি করেন। এরপর ধীরে ধীরে সেই কাঠামোর উপর মাটির স্তর বসিয়ে মানুষের শরীর, মুখমণ্ডল এবং অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি তৈরি করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মুখের অভিব্যক্তি ফুটিয়ে তোলা, কারণ এই অংশেই শিল্পীর দক্ষতা সবচেয়ে বেশি প্রকাশ পায়। এরপর পুতুলগুলো কয়েকদিন রোদে শুকানো হয়। শুকিয়ে গেলে সেগুলো আগুনে নির্দিষ্ট তাপমাত্রায় পোড়ানো হয়, যাতে পুতুল শক্ত ও টেকসই হয়। পোড়ানো শেষ হলে শুরু হয় রঙের কাজ। বিভিন্ন রং, তুলি এবং সূক্ষ্ম অলঙ্করণের মাধ্যমে পুতুলে প্রাণ সঞ্চার করা হয়। একটি বড় বা জটিল পুতুল তৈরি করতে অনেক সময় লাগে, কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। কৃষ্ণনগরের বহু পরিবার আজও প্রজন্মের পর প্রজন্ম এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। শিশুকাল থেকেই তারা পরিবারের বড়দের কাছ থেকে মাটির কাজ শেখেন। এই শিল্প শুধুমাত্র তাদের জীবিকার উৎস নয়, এটি তাদের পরিচয়, গর্ব এবং ঐতিহ্যের অংশ। তবে বর্তমানে বাজারে প্লাস্টিক ও যন্ত্রে তৈরি পণ্যের সংখ্যা বেড়ে যাওয়ায় হাতে তৈরি মাটির পুতুলের চাহিদা অনেক ক্ষেত্রে কমেছে। তবুও শিল্পীরা তাদের নিষ্ঠা, ধৈর্য এবং ভালোবাসা দিয়ে এই ইতিহাসকে ধরে রাখার চেষ্টা করে চলেছেন। বর্তমানে কৃষ্ণনগরের মাটির পুতুল শুধু একটি হস্তশিল্প নয়, এটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। দেশ বিদেশের বিভিন্ন প্রদর্শনী, হস্তশিল্প মেলা এবং পর্যটনের মাধ্যমে এই শিল্প নতুন করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। যদি এই শিল্পকে যথাযথভাবে সংরক্ষণ করা যায় এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে যুক্ত করা যায়, তাহলে এই ঐতিহ্য ভবিষ্যতেও সমানভাবে সমৃদ্ধ থাকবে। এক মুঠো মাটি একজন শিল্পীর সৃজনশীলতা এবং বছরের পর বছর ধরে গড়ে ওঠা অভিজ্ঞতা, এই তিনের মিলনেই জন্ম নেয় কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল। এটি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনের এক অমূল্য দলিল। এই ঐতিহ্যকে রক্ষা করা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব।